The bar chart shows দুঃখজনক জিনিস divorce rates in two European countries from 2011 to 2015. The bar chart shows the divorce rates in two European countries from 2011 to 2015. দুইটা ইউরোপিয়ান দেশে ডিভোর্সের রেট দেখাচ্ছে আমাদেরকে। ডিভোর্সের রেট কত থেকে কত? 2011 থেকে 2015। এই 5টা বছরে দুইটা দেশে ডিভোর্সের রেট কিভাবে চেঞ্জ হয়েছে, কিভাবে ওঠানামা করছে, সেটা আমাদেরকে দেখাচ্ছে। তাহলে যখন বাড়ছে কমছে বাড়ছে কমছে, কথা কথা এই যে এটা আমরা দেখতে পাচ্ছি। প্রথম কাজ সবার আগে এই অ্যান্সার প্ল্যানিং আমরা বলি যে আগে কোয়েশ্চেন পড়বেন, কোয়েশ্চেনের টপিকটা বুঝবেন। ঠিক আছে, বুঝছি। দুইটা ইউরোপিয়ান দেশ কি কি? ফিনল্যান্ড আর সুইডেন। এই দুইটা দেশে 5 বছরে ডিভোর্সের রেট কেমন কি, মানে উঠানামা কেমন ছিল, ডিভোর্সের রেটটা কেমন ছিল সেটা দেখাইছে। টপিক আমি বুঝছি। নেক্সট কাজ, ছবিতে চলে আসেন। এখন বলেন যে ফিনল্যান্ডকে দেয়া আছে ব্লু, তার মানে ফিনল্যান্ডের বার কি এগুলো না, ব্লু গুলো না? আচ্ছা, কথার কথা, আমি এক্সামের মধ্যে আছি এবং আমি স্ট্রেসে আছি। এক্সামে তো আমি ইজি না, আমি খুব স্ট্রেসে আছি। আমার জন্য কালার মিক্স আপ করা একটু মানে মানে খুব ইয়া না? কালারটা মিক্স আপ করতে পারি না? আমি ব্লুটাকে সুইডেন ধরে ফেলতে পারি না? কারণ মাথায় নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি কি করব? সিম্পলি আমি শুরুতে ব্লু গুলাতে এফ লিখে ফেলবেন। 5 সেকেন্ডের কাজ। লাল গুলোতে সুইডেন। শেষ। তাহলে ফিনল্যান্ড সুইডেন আমি আর কালার ভুলে যাই, কালার আমাকে দেখতে হবে না, আমি লিখে ফেলছি। যতগুলা কালার কোড পাবেন, মনে রাখবেন যখন কালার কোড পাবেন সেটা আপনার যে গ্রাফ আছে, যে ডায়াগ্রাম আছে, গ্রাফের মধ্যে লেবেল করে ফেলবেন। ফার্স্ট কাজ, কালার কোড গ্রাফে লেবেল করবেন। আচ্ছা, নেক্সট আমি এখন দেখি যে এখন আমার কাজটা কি। বছর আছে কি কি? 11, 12, 13, 14, 15, তার মানে 5টা বছর। রেট আছে 10 থেকে অনেক দূর পর্যন্ত। আমি এবার চার্টটা ভালো করে অবজার্ভ করি। একটা দেশ নিয়ে করি। 2011-এ ফিনল্যান্ডের ডিভোর্স রেট কত ছিল? 2011-এ ফিনল্যান্ডের ডিভোর্স রেট কত ছিল, কি মনে হয় কত ছিল এটা? এটা হচ্ছে 30 আর 40-এর মাঝামাঝি। এই 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 ইয়াগুলো আছে 30 to 40, বাট 30 to 40 তো ওভাবে আসলে বলা কঠিন। আমি যদি একটু কাছাকাছি আরেকটু স্পেসিফিক হই ভালো, হ্যাঁ 30 to 40 বলা যাবে। 39, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন জিনিসটা কি। এই যে 30 থেকে 40 হচ্ছে এটা, এইটা হচ্ছে 35, এই যে মাঝামাঝি বরাবর। এটা কিন্তু সর্বোচ্চ 36 বা 37 হইতে পারে, বুঝছেন? সর্বোচ্চ 37 হইতে পারে। এখন যে একটা শব্দ আসছে না, যে আমি কি বলবো, আমি কি বলবো এক্স্যাক্টলি, 37 বলবো না 36 বলবো, একটা শব্দ আসছে না? ক্রাইসিস আসছে তো। ক্রাইসিসটা কি প্রায় নিয়ে না, যে আমার আসলে কত, আমার এইটার কিছু শব্দ লাগবে না? এই যেটার কিছু শব্দ, অ্যারাউন্ড মানে প্রায়, অ্যাবাউট মানে প্রায়, অলমোস্ট প্রায়, অ্যাপ্রক্সিমেটলি প্রায়, ক্লোজ টু এটা মানে প্রায় অথবা কাছাকাছি, নিয়ারলি মানে প্রায়, রাফলি মানে প্রায়, ইন দ্য রিজিয়ন অফ, এটা একটু ইয়া করার জন্য, এইটার অঞ্চলে আছে। সেখানে ওই যে ইয়াটা বলছেন আপনারা, যে 30 থেকে 40%, যে পার্সেন্টেজে কত ছিল, ওয়াজ ইন বিটুইন 30 to 40% অথবা
ইন দ্য রিজিয়ন অফ 30 to 40%। ইন দ্য রিজিয়ন অফ, এই অঞ্চলের ভিতরে আছে, 30 থেকে 40%, যে অঞ্চলটা আছে তার ভিতরে আছে। এই সবগুলো শব্দ আমরা ঘুরায় ফিরে ইউজ করবো, সবসময় এক এক ওয়ার্ড দিব না, মাঝে মাঝে চেঞ্জ করব। ঠিক আছে, এক একটার জন্য এক একটা বলার চেষ্টা করবো। তাহলে আমি এখন কি বলতে পারি? এটা 37। এখন একটা জিনিস বলেন, এখানে বার আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। আমি একবার করে ইনফরমেশন দেখতে গেলে কয়বার দেখতে হচ্ছে? 10 বার। আমি যদি সেকেন্ড আরেকবার কম্পেয়ার করি তাহলে 20 বার। আরেকবার 30 বার, 40 বার। আমার কাজ কি কমতেছে? কাজটা কি সহজ হচ্ছে? না। তাহলে আমার কি করা উচিত? আমার উচিত এই ফিনল্যান্ড আর সুইডেনকে নিয়ে একটা টেবিল বানানো। বছর কি কি? 11, 12, 13, 14, 15। এটা আমি কোয়েশ্চেনের উপর করবো, খেয়াল করেন, কোয়েশ্চেনের উপর করবো জিনিসটা। 12, 13, 14, এই 15, এই হয়ে গেল আমার টেবিল। তাহলে 11-এ ফিনল্যান্ডের কত? দেখলাম অলমোস্ট 37% ডিভোর্স। সুইডেনের কত? দেখেন তো, অলমোস্ট 44%, না? অলমোস্ট 44% বা 43%। এই তো এরকম কাছাকাছি আর কি। 43, 44। আচ্ছা, 2012-এ কত? ফিনল্যান্ড 32, 32.5 এরকম। সুইডেন? সুইডেন মনে হয় অলমোস্ট 49%। আপনারাও বলেন। 48, 49, আচ্ছা 49। 2013 ফিনল্যান্ড। ও সরি সরি, আমি কি করছি? ওই দেখছেন আমি কোনটা দিছি? আমি মনে হয় এটা ধরছি নাকি? ও না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সে কনফিউজ হয়ে যায়। আচ্ছা, 2013-এ ফিনল্যান্ড চলে গেছে অলমোস্ট 39%। ফিনল্যান্ডের ডিভোর্স একটু কম ছিল, আবার গেছে বেড়ে। সুইডেন কই গেছে? একটু কমছে, একটু শান্ত হয়েছে মানুষজন, 47%-এর মতন। 2014-এ ফিনল্যান্ড প্রথমবারের মতো 40-এর ইয়া পার করছে, হয়ে গেছে 42, 41, এমন একটা, কত কত দিব? 41%। আচ্ছা। আচ্ছা, সুইডেন কি হয়েছে? সুইডেন অলমোস্ট এবার মনে হয় মাঝামাঝি আছে, 45%। 2015-এ কি হয়েছে দেখেন তো? ফিনল্যান্ড চলে গেছে ওই 42%-এ, একটু করে বাড়ছে মনে হয় আগের থেকে। নাকি সমান আছে, কোনটা দেখেন তো, আপনাদের চোখে কি বলে, সমান নাকি 42? 1% মনে হয় বাড়ছে। 42%। সুইডেন এই প্রথমবার ডিভোর্স কেসে কমে, এবং সেটা হয়ে গেছে অলমোস্ট 37.5%। এটা ইন্টারেস্টিং জিনিস আছে। দেখেন তো, সবসময় কাদের ডিভোর্স রেট বেশি ছিল? কাদের ডিভোর্স রেট বেশি ছিল? সবসময় সুইডেনের ডিভোর্স রেট বেশি ছিল, বাট একদম লাস্ট বছরে এসে কি হয়েছে? লাস্ট বছরে এসে ফিনল্যান্ড সুইডেনকে ছাড়াই গেছে। এই যে দেখেন, এতক্ষণ আমি টেবিল থেকে কত কষ্ট করে দেখতাম, এই যে আমি একটা ইয়াতে বানাই ফেলছি, বার চার্ট থেকে যে আমি একটা টেবিল বানাইছি, আমার কাজটা কি অনেক সহজ হয়েছে না? অনেক সহজ হয়েছে না? একদম ইজি হয়ে গেছে, সব ইনফরমেশন আমার এক জায়গায় চলে আসছে। আমি দুইটা বডি প্যারাগ্রাফ যে লিখবো, একটা ফিনল্যান্ড নিয়ে আর একটা সুইডেন নিয়ে, আমি খুব সুন্দর করে ইয়া করতে পারবো। আর আমার সব ডাটা এখন এখানে চলে আসছে, ব্যাস। বছর তো খুব বেশি না, আমি সুন্দর করে এটা ইয়া করতে পারবো। তো তাহলে দেখলাম কি, যে ফিনল্যান্ডে 37 ছিল, সেখান থেকে পরের বছর একটু ফল করছে, পরের বছর আবার রাইজ করছে, রাইজ করছে, রাইজ করছে। সুইডেন 44 থেকে 49, মানে রাইজ করছে, তারপর আবার ফল করছে, আবার ফল করছে, আবার ফল করছে।
তাহলে পুরো উল্টা। ফিনল্যান্ডে 2012-এ ফল করছে, তারপর টানা রাইজ করছে। সুইডেনে 2012-এ রাইজ করছে, তারপর টানা ফল করছে। তাহলে ট্রেন্ড পাচ্ছেন কিন্তু। ফিনল্যান্ডের একটা ট্রেন্ড আছে, 2012-এ ফল করার পর তারপর টানা বেড়ে গেছে। সুইডেনে একই বছরে বাড়ছে, বাট তারপর টানা কমে গেছে। কমতে কমতে এমন হয়েছে যে সেটা ফিনল্যান্ডের থেকেও কমে গেছে, ফিনল্যান্ডের নিচে চলে আসছে। দেন একটা জিনিস দেখেন, যতগুলা বিয়ে হয় তার মধ্যে যদি 44% ডিভোর্স হয়, এই সব দেশে যায় লাভ কি বলো? ওই যে আমি ফিনল্যান্ড সুইডেন যে পছন্দ করি না খুব একটা, ডেনমার্ক, হাঙ্গেরি, এস্তোনিয়া, রোমানিয়া, ছোট করার জন্য না, বাট আমি বলি যে বিদেশে গেলে প্রপার বিদেশে যান, সত্যিকারের বিদেশে যান। দেখেন এগুলা কি অবস্থা, 30-40% হচ্ছে ডিভোর্স। হায় হায়, মানুষ বিয়ে করেই বা কেন, করলে আবার ডিভোর্স দেয়ই বা কেন, আল্লাহ জানে। দোয়া করি যতগুলা সম্পর্ক হয় সেগুলো যেন টিকে থাকে আল্লাহর রহমতে। বাট এইসব দেশের অবস্থা দেখেন কি ভয়ঙ্কর। আচ্ছা, এখন দেখেন আমার আর কি অ্যানালাইজ করার আছে বলেন। আর কি অ্যানালাইজ করার আছে? সবই তো করে ফেলছি। ফিনল্যান্ডের ট্রেন্ড হচ্ছে এমন, প্রথমবার ফল করে তারপর টানা বাড়ছে। সুইডেনের ট্রেন্ড হচ্ছে প্রথমবার রাইজ করে তারপর টানা কমে গেছে। এই হচ্ছে দুইটা ট্রেন্ড। বলেন এখন কি, আর কি করার আছে? সবই তো হয়ে গেছে আমাদের, সবই হয়ে গেছে কিন্তু, আর কিন্তু কিছু করার নেই, সব শেষ। এখন কি লিখবো? না ক্লাস, এই তো একটু তো লেখা বাকি আছে। অ্যানালাইসিস শেষ। দেখেন, আমি কোয়েশ্চেন পড়ছি, টপিকটা বুঝছি, তারপর আমি আমার ডায়াগ্রামটাকে খুব ভালো করে দেখছি, কালার কোড গুলো আমি লেবেল করছি যাতে আমি কনফিউজ না হই। আমার সব ইনফরমেশন গুলোকে আমি ছোট্ট একটা টেবিলে অর্গানাইজ করে ফেলছি। এখান থেকে আমি ট্রেন্ড খুব সহজে বের করতে পারতেছি। পরীক্ষার সময় কিন্তু মানুষের মাথা এত শার্প থাকে না, পরীক্ষার সময় সবাই একটু টেনশনে থাকে। তাই এই টেবিলটা খুব কাজ করে, আপনি ডাটা হারাবেন না নাহলে। খুব আচ্ছা, এই মিস্টেকটা খুব হয়। আমি 2013 সাল দেখতেছি, বাট আমি ডাটা নিয়ে ফেলছি 12 থেকে। 12 দেখতেছি, আমি নিয়ে ফেলছি 13 থেকে। আমি যদি এখান থেকে কাজ করতে যাই, আমি যখন এখানে লিখে ফেলবো, এটা করতে আমার 1 মিনিট সময়, 1 থেকে 2 মিনিট সময় লাগে। আমার তো 5 মিনিট টাইম আছে অ্যান্সার প্ল্যানিং এর জন্য। আমি জাস্ট 2 মিনিট টাইম নিয়ে এটা বানাই ফেলবো, তাহলে আমার একদম সেফ হয়ে গেল। আমি ট্রেন্ডও বের হয়ে গেছে যে ওভারঅল সুইডেনের ডিভোর্স রেট ছিল সবসময় বেশি ফিনল্যান্ডের চেয়ে, এক্সেপ্ট দ্য ফাইনাল ইয়ার 2015। ফিনল্যান্ডে 2012-এ ফল করে বাকিটা রাইজ করছে, সুইডেনে ফল করে প্রথমবার রাইজ করে বাকিগুলো ফল করছে। ঠিক আছে, বাট ওভারঅল সুইডেনের ডিভোর্স রেট সবগুলা বছরই ফিনল্যান্ডের চেয়ে বেশি ছিল। শেষ। তাহলে আমি আমার ইয়াটা কিন্তু এই টেবিল থেকেই পেয়ে গেছি, টেবিল থেকে আমি কনক্লুশন লিখতে পারবো, আমি আমার সামারি বের করতে পারবো, টেবিল থেকে আমি কম্প্যারিজন করতে পারবো, অ্যানালিসিস করতে পারবো, সবকিছু এই টেবিল থেকে। এই টেবিল কনভার্সন আমি মনে হয় না এখন পর্যন্ত দেখছি কেউ করে। এই জিনিসটা আপনারা করবেন কারণ আপনারা স্মার্ট, আর আপনারা ভিআইপি, আপনারা এডুকেটেড আইএল স্টুডেন্ট। ঠিক আছে, ওকে আসেন। আহ ও ভালো কথা, এই বলতে ভুলে গেছি। আমি তো আমি ইউকে তে অ্যাপ্লাই করছিলাম যে আপনারা যে, আমি যে ট্রেনিং করাচ্ছি আপনাদেরকে আইএলস এর, এটা তো একটা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং। কারণ আমি ল্যাঙ্গুয়েজের 4টা মডিউলেই আপনাদেরকে করাচ্ছি। এটা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সাথে একটা টেস্ট প্রিপারেশন, দুইটা একসাথে কম্বাইন করে। তো আমি কেমব্রিজ ইংলিশের আপনাদেরকে আর কি ইনশাল্লাহ অথরাইজ করতে পারবো। কেমব্রিজ ইংলিশের যে ল্যাঙ্গুয়েজ, কি বলে, ল্যাঙ্গুয়েজ লার্নিং, অথবা আপনার ইএসএল কোর্স যেটা বলে ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেই তা আপনারা প্রত্যেকে কোর্স কমপ্লিট করলে সার্টিফিকেট পেয়ে যাবেন। কোর্স কমপ্লিট করলে কেমব্রিজ ইংলিশের সার্টিফিকেট পাবেন ইনশাল্লাহ।
যেটা অ্যাকচুয়ালি একটা ভ্যালুয়েবল জিনিস। তো ঠিক আছে, আবার ওইটা কিন্তু আবার আইএলস এর অল্টারনেটিভ না, কনফিউজ করেন না, আবার দেখা যাবে ওইটা দিয়ে আপনারা ভাবছেন আইএলস হয়ে গেছে। আইএলস পরীক্ষা আইএলস পরীক্ষা। আর কেমব্রিজ কেমব্রিজ ইনশাল্লাহ। বাট স্টিল আপনি যে ল্যাঙ্গুয়েজ মানে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের একটা প্রোগ্রাম করছেন আমার সাথে, সেটার একটা ইয়ে আপনি পাবেন। আচ্ছা আচ্ছা। তো প্রথমে কোত্থেকে আসবে, ইন্ট্রোডাকশন কোত্থেকে লিখবো? এখান থেকে তো নাকি? ইন্ট্রোডাকশন তো এখান থেকে লিখবো। হুম। তো কি লিখতে পারি বলেন তো একটু ইন্ট্রোডাকশনটা, প্যারাফ্রেজিং কি করতে পারি? বলছে দ্য বার চার্ট। তাহলে দ্য গিভেন বার ডায়াগ্রাম, দ্য গিভেন বার ডায়াগ্রাম শোজ, কি বলতে পারি আজকে? ভিজুয়ালাইজেস, ছবি আকারে দেখাচ্ছে। শোজ ভিজুয়ালাইজেস কি দেখাচ্ছে? দ্য ডিভোর্স রেটস। এটাকে আর আসলে চেঞ্জ করার উপায় নেই। ডিভোর্স রেটকে আমরা কি বলবো? এন্ড অফ ম্যারেজ রেট, ম্যারেজ এন্ডিং রেট, ম্যারেজ টার্মিনেশন রেট। ওটার ক্লোজ সিনোনিম আসলে নাই। সেপারেশন রেট, সেপারেশন আর ডিভোর্স এক জিনিস না, সেপারেশন মানে আলাদা থাকে, তো ওদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয় নাই। ও আলহামদুলিল্লাহ ইমরান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ। মানে খুবই খুবই সম্মানিত বোধ করতেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, স্প্লিট আপটা না, স্প্লিট আপ যে কোনো কিছুতে হইতে পারে। দুইজন বিজনেস পার্টনার তারা স্প্লিট আপ করতে পারে, দুইটা ফ্রেন্ড তারা স্প্লিট আপ করতে পারে, বাট ডিভোর্স হচ্ছে অ্যাকচুয়ালি বিয়ে হয়, বিয়ে করে তারপর হচ্ছে ইয়া, বাট ওটার আসলে ডিরেক্ট সিনোনিম ওইভাবে নাই, তাই আমরা ডিভোর্স রেটই বলবো। আমরা এটাকে আর চেঞ্জ ধরবো না। কিছু জিনিস আসলে চেঞ্জ করা যায় না, যেমন ইলেকট্রিসিটি, আমি ওটাকে চেঞ্জ করতে পারবো না। ইন টু ইউরোপিয়ান কান্ট্রিজ, কান্ট্রিগুলো কি কি? ইন ফিনল্যান্ড অ্যান্ড সুইডেন। আমার বড় বোন সুইডেন থাকতো, আমার বড় বোন সুইডেন গেছিল যখন সুইডেন একদম এডুকেশন ফ্রি ছিল, 2006 না 7-এ গেছিল অনার্স করতে, ব্যাচেলার্স শেষ করলো। শেষ করে সে গেছে মাস্টার্সে, সে পড়ছে ইউনিভার্সিটি অফ গোথেনবার্গ, তারপর গেছে শালমার্স ইউনিভার্সিটি, দুটো খুব ভালো ইউনিভার্সিটি। সে 10 বছর সুইডেনে ছিল, থাকার পর সে আর তার হাজবেন্ড ইউকে তে মুভ করছে। যে সুইডেন অ্যাকচুয়ালি লং টার্ম থাকার জন্য ওয়েলকামিং না, ওই সোসাইটি ওয়েলকামিং না। তারা ডিফারেন্ট কালার পছন্দ করে না, তারা ব্ল্যাকদেরকে পছন্দ করে না, তারা আরবদেরকে পছন্দ করে না, চাইনিজদের পছন্দ করে না। তারা আমাদেরকে তো ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি এদেরকে তো পছন্দ করেই না। এক্সট্রিমলি রেসিস্ট। একই পজিশনে আমার বোন কাজ করতো এরিকসন, এরিকসন একটা কোম্পানি ছিল, আপনারা হয়তো ফোন পাইছেন সনি এরিকসন। তো এরিকসন কোম্পানিটা হচ্ছে কি সুইডেনের কোম্পানি। তো আমার বোন এরিকসনে ইঞ্জিনিয়ার ছিল। ওর থেকে 2.5 গুণ বেশি বেতন পাইতো একজন সুইডিশ লোক। একই ইঞ্জিনিয়ার একই কাজ, সুইডিশ লোকটা 2.5 গুণ বেশি বেতন পাইতো আপুর থেকে। তো যখন একসাথে অনেকদিন কাজ করছে, চিনছে, তখন লোকটা বলছে দেখো তোমার আমার স্যালারি কিন্তু এত, তোমার স্যালারি কম। কারণ আমি সুইডিশ, আমার বোনও সুইডিশ, আমার বোন সুইডিশ পাসপোর্ট পাইছে, সিটিজেনশিপ পাইছে, তারপর ওর স্যালারি হচ্ছে কি ওইটাই, কাজ করলে করো না করলে নাই। তো সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, ইউরোপের দেশগুলোতে এটা খুব বেশি, খুবই বেশি। এই আর কি, এই জন্য আমরা বলি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যান, কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে একটা জবাবদিহিতা আছে, অ্যাকাউন্টেবিলিটি আছে। যদি উল্টাপাল্টা করে তাহলে আপনি মামলা করতে পারবেন কোম্পানির বিরুদ্ধে। সুইডেনে আপনি মামলা করতে পারবেন না, ইউরোপে আপনি মামলাই করতে পারবেন না।
বুঝছেন তো? আমার বোনরা পরে দেখছে যে এইসব দেশে থেকে আর লাভ কি, এইসব দেশ তো কোনো ইয়াই করে না। পরে ও ওর হাজবেন্ড সহ চলে গেছে হচ্ছে ইউকেতে। এখন নর্দার্ন আয়ারল্যান্ড থাকে। আচ্ছা, তো ফিনল্যান্ড অ্যান্ড সুইডেন কবে থেকে কত কবে? ফ্রম, আমরা একটু চেঞ্জ করে যান। 11 থেকে 15 তো? আমি বললাম যে ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য। শেষ। ফ্রম 2011 থেকে 2015 আমরা বললাম ফর 5 ইয়ার্স, শেষ। দেখবেন অনেক সময় এমন করে দেয় যে ফর 5 ইয়ার্স, তখন আমরা দেখি যে অ্যান্সারে লেখার সময় আমরা লিখি 11 থেকে 15। সে আমরা উল্টা করলাম আজকে জিনিসটা। ঠিক আছে। আচ্ছা, যদি এটা হয়ে থাকে এবার আসি আমরা কনক্লুশনে। আমার ইয়া শেষ, ইন্ট্রোডাকশন শেষ। আমি যে প্যারাফ্রেজ করছি পুরোটাকে, কি লিখবো বলেন? কি লিখতে পারি? ওভারঅল কি হয়েছে? ডিভোর্স রেটস ওয়ের হায়ার ইন সুইডেন ইন অলমোস্ট all the years except 2015. First line. Overall, divorce rates were higher in Sweden than Finland. ফিনল্যান্ডের চেয়ে সুইডেনের ডিভোর্স রেট বেশি ছিল ইন অলমোস্ট অল দ্য 3 ইয়ার্স, অল দ্য ইয়ার্স। বলতে গেলে প্রায় সবগুলা বছরেই ফিনল্যান্ডের চেয়ে সুইডেনে ডিভোর্স রেট বেশি ছিল, এক্সেপ্ট 2015, 2015 ছাড়া। 2015 ছাড়া বাকি সবগুলা বছরে ফিনল্যান্ডের চেয়ে সুইডেনে ডিভোর্স রেটস বেশি ছিল। এটাই হচ্ছে আমার মেইন অবজারভেশন। আচ্ছা, এরপর দ্য রেটস, ফিনল্যান্ডে কি হয়েছিল? ফল করছিল। ড্রপড, আর একটু চেঞ্জ করে লিখি। লিখি যে ফর ফিনল্যান্ড, ফিনল্যান্ডের জন্য এই রেট গুলো কমে গেছিল শুরুতে। দ্য রেটস, আচ্ছা রেটস তো হবে না কারণ আমি একটা বছরেরটা বলতেছি। দ্য রেট ফল করছিল। ড্রপড কখন? কখন ড্রপ করছে? 2012 সালে 37 থেকে 32% হয়েছিল। ড্রপড ইন 2012 and then kept on rising, kept on rising. For Finland, ফিনল্যান্ডের জন্য the rate dropped in 2012, এই ডিভোর্স রেটটা 2012 সালে কমছিল, ড্রপ করছিল। and then তারপর kept on rising, তারপর যেটা বেড়েই চলছে। For Sweden, সুইডেনের জন্য কি হয়েছিল? the rate inclined, এটা বেড়ে গেছিল in 2012 and kept on falling later on. সুইডেনের জন্য রেটটা ইনক্লাইন করছিল, এটা বেড়ে গেছিল 2012 সালে, অ্যান্ড কেপ্ট অন ফলিং লেটার অন, তারপর সেটা ক্রমাগত ফল করে গেছে। ব্যাস, বডি প্যারাগ্রাফ তো কিছুই না। মেইন হচ্ছে চলে আসছে, আমরা ইন্ট্রোডাকশন এবং ওভারঅল দুইটা চলে আসছে। বডি প্যারাগ্রাফ সবাই সুন্দর মতো ফিনল্যান্ডেরটা লিখবেন, সুইডেনেরটা লিখবেন, এটা হোমওয়ার্ক। তারপর সাবমিট করবেন। সাথে আপনারা 4টা বার চার্ট সলভ করবেন, যে কোনো বই থেকে যে কোনো একটা দুইটা তিনটা বই থেকে 4টা বার চার্ট সলভ করে যেখানে যেখানে চান আনসার আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। বলেন এখন। এই যে বার চার্ট, আমি দেখছি মানুষ অনেক কমপ্লিকেট করে পড়ায়, বাপরে বাপ কি কঠিন কঠিন উল্টাপাল্টা জিনিসপাতি বলে। মানে কোনো ইয়া নাই, কোনো কিচ্ছু নাই, রেলেভেন্স নাই।
জিনিসটা অনেক সিম্পলি করা যায়, অনেক ঠান্ডা ভাবে। অ্যাকচুয়ালি আমার যা করতে হবে সেটাই। আমার টাইম হচ্ছে 20 মিনিট, আমার প্ল্যানিং এর জন্য 5 মিনিট। 5 মিনিটে আমি কি করতে পারি সর্বোচ্চ? 5 মিনিটে আমার যা করা সম্ভব সেটাই আমি কম সময়ের মধ্যে করে ফেলবো, যেটা আমার কাজটাকে সহজ করে, আমার কম্প্যারিজন, আমার অ্যানালিসিস সবকিছুকে সহজ করে। এবং আমি ভুল করবো না, আমার ডেটা একেবারে অ্যাকুরেট থাকবে, যে এভাবে হবে সেটা আমি ফলো করব। ঠিক আছে? আর এই তো আমার, জাস্ট যেটা আমার নেসেসারি সেটাই আমি ফলো করব, আননেসেসারি কোনো কিছু আমি দেখতে যাব না। তো এই হচ্ছে আমাদের বার চার্ট। আপনারা বলেন আপনাদের কি কি বলার আছে।